গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন দিন, নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ শনিবার, তো বেবর স্কুল ছুটি, আমারও ছুটি, শর্মিষ্ঠার ছুটি নেই। শর্মিষ্ঠার আজকে গানের ক্লাস রয়েছে, প্লাস পড়ানো রয়েছে। এই যা। তো ওদেরকে এখনও ঘুম থেকে ডাকিনি, কারণ সারা সপ্তাহ এমনিতেই ভোরবেলায় উঠে পড়ে। তো শনি রবিবার একটু বেলা অবধি ঘুমাক, ক্ষতি নেই। আমার সারা সপ্তাহ ভোর রাত্রিরে উঠে উঠে এমন হ্যাবিট হয়ে গেছে, আমি আর ওই 7টা 7:30টার পরে আর ঘুমিয়ে থাকতে পারি না। আজও উঠে পড়েছি, তখন কটা বাজে, 7টা বাজে। আহ, এই যা। বাইরে ওয়েদার মানে রোদের দেখা নেই, ঠান্ডা তো যেমনকার তেমনই রয়েছে। আর কুয়াশা প্লাস মেঘও করে রয়েছে। এখন অবধি তো মানে যখন থেকে উঠেছি তখন থেকে আকাশে রোদ দেখতে পাচ্ছি না আমি। এই যা। তা আরেকটা যেটা কাজ আমার উঠে হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের দুই সন্তান আরও রয়েছে। তোমরা তো জানোই আমাদের দুই গোপাল, তাদেরকেও ঘুম থেকে তোলা হয়ে গেছে। যাই এবার দেখি আর কি টুকটাক কাজ করে নিজের টাইম পাস করা যায়, ওরা যতক্ষণ না ঘুম থেকে উঠছে। উঠুক, তারপরে আবার বাকি কথা হচ্ছে। আজকে তো বেবো বাড়িতে রয়েছে, তো সম্ভবত কফি ও বানাবে হয়তো। আর শীতকালটা সত্যি চায়ের থেকে বেশি কফিটাই বেশি মানে ভালো লাগে। আহ, যেই দেখি কি হয়, চা বা কফি যেটাই হোক, তখন ওরা উঠুক, একসাথে আবার তোমাদের সাথে তখন কথা হচ্ছে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। খুব বেশি ঠান্ডা আমার লাগছে না আজকে। হ্যাঁ, আজকে খুব বেশিও লাগছে না। এখন লাগছে না, রাত্রেবেলায় খুব ঠান্ডা লাগছিল, আমি সোয়েটার পরেই ঘুমিয়ে তাই না মা? পড়েছিলাম। আমার মেয়েকে গায়ে চাদর দিয়ে দিলাম, মেয়ে তো চাদর ছাড়া ঘুমাচ্ছিল। তারপরে আমি তো একটু রাত করে ঘুমাই, এরা সব ঘুমিয়ে পড়েছে। আমি টের পেয়েছি তুমি যখন ওকে চাদর চাপা দিচ্ছিলে। মিথ্যে কথা বলো না তো, নাক ডেকে ঘুমাচ্ছে গো। বাবা, তুমি ঘুমিয়ে পড়ো বাবা। হ্যাঁ, তারপর সেই মেয়েকে একটুখানি গায়ে চাদর দিয়ে তারপরে আমি ঘুমালাম। দেখলাম বাবা তখন 2:37 হয়ে গেছে। এই যা আমার বরাবরকারই দেরিতে ঘুমানো হ্যাবিট। এরা ঘুমিয়ে পারে, সিআইডি বাবা হচ্ছে সবার আগে। সিআইডি চালাবে, চালিয়ে দুজনেই 5-10 মিনিট ম্যাক্সিমাম ঘুমিয়ে পড়বে দুজনেই। মানে ছোটবেলায় আমাকে কিন্ডার গার্ডেনে একটা কথা শেখানো হয়েছিল, আর্লি টু বেড আর্লি টু রাইজ। যারা আজকাল এমএনসিতে কাজ করে, আইটিতে কাজ করে, তারা আর্লি টু বেড। তুমি ওইটা ছাড়া মামা, তুমি এমএনসি বলছো? যারা এই যে আমার আমার তো উঠেই পড়তে হয় আমাকে ওই টাইমে। যারা বড় বড় ফিল্ম স্টার আছে, বড় যারা মানে এখন সেটেল লাইফে ভালো মতন মানে একটা পজিশনে পৌঁছে গেছে, অক্ষয় কুমার অ্যান্ড সো অ্যান্ড সো, মানে অক্ষয় কুমার অ্যান্ড অল, তারা এখন ফিনান্সিয়ালি এতটা স্টেবল যে সন্ধ্যে 7টার সময় খেয়ে নিচ্ছি, 8টার সময় ঘুমিয়ে পড়ছি। কিন্তু যারা স্ট্রাগলিং একটা, তারা বলতে পারবে যে কল কল টাইম দিয়েছে আমরা যাব না? না, যারা এমএনসিতে কাজ করে তাদের তো শিফটে। তুমি এমএনসি বলছো, যারা এই যে জেই অ্যাডভান্স, তারপরে মেন্স বা নিটের জন্য যারা প্রিপেয়ার করছে, হ্যাঁ, যারা অলরেডি কলেজে পড়ছে, হ্যাঁ, তাদের কি ঘুমের কোনো ঠিক আছে? মাম্মা, আমি একটা আইআইটি থেকে একটা সার্ভে হয়েছিল জিনিসটা, বলে ওদের যখন জেই অ্যাডভান্স হয়, যতজন মানে খুব তো কম স্টুডেন্ট দিতে পারে জেই অ্যাডভান্সটা মানে কম্পারেটিভলি, বলছে তখন ওরা লিটারালি ওদের সারাদিনে ঘুম ওটা 2.5 থেকে 3 ঘন্টা হয়, বা 2 থেকে 2.5 ঘন্টা। অবস্থা। না ওইটা না, তুমি হার্ড ওয়ার্ক করবে, প্রভাবটা হ্যাঁ নিজের কাছেই রাখো। হ্যাঁ, তুমি হার্ড ওয়ার্ক করবে, তার সেটা তুমি নিশ্চয়ই আউটকামটাও ভালোই পাবে। কেন? তার কারণ এখন যা দুনিয়া হয়ে গেছে, সেখানে এইটা ডাক্তাররা আগে বলতো 8-9 ঘন্টা, এখন ওটা কমিয়ে 6 ঘন্টা। কিন্তু 6 ঘন্টা কেউ করে না। না না, এরপরে ওটা কমে 4 ঘন্টা হয়ে যাবে, চিন্তা নেই। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে এখন, পারমিতার ছেলেই তো পড়ে, হ্যাঁ, কতক্ষণ ঘুমাতে পারে বলো তো? ইঞ্জিনিয়ারিংও টাফ, মেডিকেলও টাফ, যে কোনো কিছুই টাফ। আমি সায়েন্সের দিক থেকে বলছি, যারা কমার্সের এই যে সিএর পরীক্ষা দিচ্ছে, তারপরে এটা, তাদেরও তো ঘুমের কোনো ঠিক নেই। না না, তারপরে কি বলো তো,
পড়াশোনার তো রয়েছে, যারা চাকরি করে তাদের কি ঘুমের ঠিক ঠিকানা আছে আমার বলো তো? যারা ইউএস শিফট করে, আমি সৌরভকে দেখিনি, মানে নিজে অফিস যাবে তার সঙ্গে আমারও হয়ে গেল ঘুম। সে সব রকমের শিফট করা, US আমার shift হেন হয়? কোনো শিফট নেই যেটা আমি করিনি। ইউএস শিফট নাইট শিফট হয় না মাম্মা? আর্লি মর্নিং পুরো শিফট করো। করেছি, ডে শিফট করেছি, আফটারনুন শিফট করেছি, ইভিনিং শিফট করেছি, নাইট শিফট, লেট নাইট শিফট, মানে যেটাকে গ্রেভিয়ার্ড শিফট বলা হতো ইউএস শিফটে, সব করা। আর্লি মর্নিং শিফট তো এখনই করছি। বিয়ের পরপরও আর্লি মর্নিং শিফটই ছিল, তাই না? রাত 2:30-3টের সময় গাড়ি আসতো, আমি ঠিক জানি না, 4টের শিফট ছিল, হ্যাঁ হ্যাঁ, আইবিএম তখন। ভোরবেলা শিফট হয় এটাই জানো না। ভোরবেলা 4টে শিফট। 4টের শিফট, 2:30টার সময় গাড়ি আসতো, এবং ড্রাইভারগুলো এত ভালো ছিল আইবিএমে, 2:30টার সময় এসে ফোন করতো নিচ থেকে। তখন তখনই খুব খুব স্বাভাবিক, 2:30টার সময় তো মানুষ ঘুমায়, সেও ড্রাইভার ঘুমাতো, বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আধা ঘন্টা আমি ওয়েট করছি, নো প্রবলেম স্যার। তারপরে ও ফ্রেশ ট্রেশ হয়ে নিচে যেত, গিয়ে আবার ড্রাইভারকে ডাকতো, তারপরে অফিস যেত। ওরাও তো কত খাটে বলো, রাত্রিবেলা এইদিক ওদিক গাড়ি নিয়ে যাওয়া। স্ট্রাগল সবার জীবনেই রয়েছে, সবার জীবনে। এখনকার জেনারেশন অনুযায়ী হার্ড ওয়ার্ক না করলে তুমি কিছুই পাবে না, তাই না মাম্মা বলো? আমার বিয়ের আগে যখন বিপ্রতে কাজ পেলাম আমি, আমার মা যেতে দিল না একটা কারণেই, তারপরে নাইট শিফট বললো, ওটাও ইউএস শিফট, করতেই দিল না মা, বললো না ওই রাত্রেবেলায় যাবে, যদিও বা উইপ্রো তো বোধহয় তখন নিয়ম ছিল, এখনো নিয়ম আছে কিনা জানি না, যে ওদের শুধু বোধহয় ড্রপটাই দিত। না, দুটোই ছিল আমাদের, ছিল? দুটোই ছিল, এখনো ভালো হয়ে গেছে? মাইনে সব। মা বললো দরকার নেই। হ্যাঁ, এখন এরকম হয়ে গেছে, শুধু ড্রপ শিফট, মানে ড্রপ শিফটই আছে অনেক কোম্পানি আছে শুধু ড্রপ। শুধু ড্রপটাই দেবে, যেতে হবে তোমাকে নিজেকে। যে কোনো একটা হ্যাঁ, ব্যাঙ্গালোরেই রয়েছে অনেক কোম্পানি। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তোমার ব্যাঙ্গালোরেই তোমার অনেক যাওয়ারটা, company রয়েছে। হ্যাঁ তোমার যাওয়ারটা তোমাকে দিতে, আসারটা তোমার নিজেকে করতে হবে। যারা খুব নামি দামি কোম্পানি তারা হয়তো দেয়, তাও না এখন সেগুলোও বন্ধ করেছে নাকি, আমি জানি না ঠিক। না, সে রয়েছে, এখনো প্রচুর কোম্পানি আছে। আইবিএমেও কিন্তু অনেকগুলো, অনেক এতে রয়েছে যেটা শুধু মানে পিক আপ দেয়, ড্রপ দেয় না, এরকম হয়ে গেছে। মানে আইবিএম বলছি না, আইবিএম যেটাকে নিল কি জানো বলো, কনসেন্ট্রিক্স। আর যেটাতে আমি আর একটা ইন্টারভিউ দিতে গেছিলাম না, তখন বেবো ছোট, সেই হোয়াইট ফিল্ডে, যেটা তোমারই একটা বন্ধু রেফারেন্সে, ফার্স্ট অ্যাডভান্টেজ। সেখানেও বলছে শুধু পিক আপ দেবো, ড্রপ দেবো না। আমি হোয়াইট ফিল্ড থেকে এই আরটিনগর আসবো কি করে? সব বললো কোনো দরকার নেই, যা মাইনে পাবে গাড়ি ভাড়ার পেছনেই চলে যাবে। চালাকিটা হচ্ছে কোম্পানিগুলোর এইখানেই, শুধু পিক আপটা দেবো মানে কি, ওদের তো এখানে টাইমে তোমায় লগ ইন করতে হবে, সেই জন্য সেইখানে যদি তুমি লেট না করো নিজে আসতে গিয়ে, সেই জন্য পিক আপটা ওরা দেবে। এবার ড্রপ তুমি আল্লাহর নামে তুমি যখন খুশি বাড়ি যাও। আজ একটু বোয়াল মাছ এনেছি অল্প করে, একটু বোয়াল মাছটা ভেজে তুলে রেখেছি, ওই তেলটার মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিলাম, আর এদিকে একটু হলুদ লঙ্কা গুঁড়োটা পেস্ট বানিয়ে নিয়েছি জল দিয়ে। একটুখানি এখনই নুন দিয়ে দেবো, পরে লাগলে আবার নুন দেবো। একটুখানি এটা ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেবো, সিম্পল। এটা আগেও করেছি মনে দেখিয়েছি, একটু তেল তেল বানাচ্ছি আজকে। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলেই জল দিয়ে দেবো। যে বাটিটাতে মশলাটা গুলেছিলাম ওটাতেই জল দিয়ে দিলাম।
আর একটু সামান্য জল দেবো। একবেলাই মাছ খাবে, এর জন্য অল্প করেই আনিয়েছি, দুবেলায় এরা আবার মাছ খেতে চায় না। একটু ফুটে উঠলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, সৌরভ কাঁচা লঙ্কা খায়, বেবও খায়, তো এই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে ঝোলটা ফুটলে আর মাছগুলো দিয়ে দেবো, ব্যাস মাছ হয়ে গেল। আর যেটা করব সেটা হচ্ছে এই যে কী বলে যেন, শিম কাটছি, আলু শিম সর্ষে দিয়ে একটুখানি ঝাল ঝাল মতন বানাবো, ব্যাস এইটাই আজকের মেনু। এই যে বোয়াল মাছ রেডি, তেল ঝাল বানিয়েছি। সৌরভ এখনো দেখেনি, দেখলে বলবে। আরে বাস, দারুণ দেখতে হয়েছে। এই যা, আর এখানে এটা কেটে নিয়েছি আলু শিম, এটা সর্ষে অল্প একটু পোস্ত দিয়ে বানাবো, ব্যাস তাহলে রেডি। আর একবার দেখিয়ে দিই, সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে আর আলু আর শিমটাকে একটু হালকা ভেজে তার মধ্যে একটুখানি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দেবো সামান্য। আর যে পেস্টটা দেবো সেটা হচ্ছে একটু সর্ষে আর একটুখানি পোস্তটা বেটে নিয়েছি। আর সর্ষে গুঁড়ো আছে আমার কাছে, যে সানরাইজের পাউডার, ওটা একটু মিশিয়ে তারপরে দেবো। এই যে শিম আর আলুটা একটু হালকা ভাজা হতে নুন আর একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি, ওটাকে একটুখানি মিক্স করে নেবো সবজির সাথে। আর এখানে গরম জলে সর্ষে গুঁড়ো, একটু 1 চিমটে নুন আর এই যে পোস্ত বাটা দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে আর ওতে দিয়ে দেবো। এটা আগে মিক্স করে নেবো। নিয়ে এবারে একটু পরেই 1 মিনিট পরে এই পেস্টটা দিয়ে দেবো। এটাকে মিক্স করে নিলাম, পোস্ত আর সরষেটাকে। একটু বেশি জল দিয়েছি, কারণ তাহলে আর আলাদা করে একটু জল দিতে লাগবে না। নামানোর আগে একটু সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো ওপরে, ব্যাস তাহলে এটা রেডি হয়ে যাবে। তোমাদের তো বলেইছিলাম যে আজকে দেখালাম না বোয়াল মাছের ঝাল করেছি, সৌরভ এখন দেখেনি, ব্যস্ত আজকে একটু। আর এদিকে আলু শিম দিয়ে যেটা দেখালাম, আলু শিম পোস্ত, পোস্ত সর্ষে পোস্ত একটু শুকনোই করেছি, কারণ ওবেলা তো বললাম ওরা মাছ খাবে না, ওদের একটু দেখি অন্য কিছু করে দেবো। তোমার মানে বেশি আলু পড়ে গেল, শিম কম পড়লো না। বাবু নেই তোরটা দে। একটু সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, বাবু একটা আলু নেই, হ্যাঁ ওই জন্য একটা ফোঁটা সুযোগ পাইনি। এই সবে স্নান করে বেরিয়ে ডাইরেক্ট খেতে বসে গেছি। একদিন ওর একটু হয়। হ্যাঁ, মাছটা খুব দিয়ে সুন্দর। অনেক পোস্ত লেগে গেছে। হুম। মাছটাও খুব সুন্দর হয়েছে, মানে দেখেই আমি বলছি, সৌরভ এখনো দেখেনি। ওই আনিয়েছে আজকে সকালবেলা, আমি টাইমই পাইনি এসব করার। আমি আনিয়েছি সব। ও খা। আচ্ছা, সবাই আজকে ব্যস্ত, ওরা দুজনেই ব্যস্ত, বেবও ব্যস্ত, বেবর বাবাও ব্যস্ত। সত্যি, একটু পর থেকে আবার ও ব্যস্ত হয়ে পড়বে। নুনটা একটু বেশি হয়েছে না ও? ঠিক আছে, আমার ঠিক আছে। বুঝতে পারিনি, নুনটা একটু বেশি হয়ে গেছে। আর একটু ঝাল দিলে ভালো হতো না? ঝাল দিলে আমার ও খেতে পারতো না তো বেশি। পুরো মেঘ করে রয়েছে, এই জন্য মানে বৃষ্টি নামবে মনে হচ্ছে। ঠান্ডাটাও লাগছে, হুম, স্নান করে উঠেছে বলে ঠান্ডা লাগছে না। রূপা দিদি ভাই কালকে ডালটাও তুমি ওরমভাবে করতে পারো, আর ওই কী যেন আলু ফুলকপির ভাজি ওটা,
যদি চাও একটু আদা গ্রেট করেও দিয়ে দিতে পারো, পেঁয়াজ রসুন দিতে হবে না। শ্রেয়সী আঙ্কেলকে হ্যান্ডসাম বলেছে, আঙ্কেল খুব খুশি হয়ে গেছে। আর রূপা দিদিভাই কালকে বলে কমেন্টে লিখেছিলে যে তুমি ভালো কিছু রান্না করলে, সৌরভের কথা মনে করে বাবা কি খুশি শুনে। সত্যি এইসব এরকম ধরনের কমেন্টগুলো পেলে সত্যি খুশি হওয়ারই কথা। প্রিয়াঙ্কা সব সময় সব কিছু আমার সব কিছুই প্রিয়াঙ্কার ভালো লাগে, আমার খুব ভালো লাগে শুনে যে আমার থেকে ছোট, অনেকটাই ছোট, ছোট বোন। দিদিভাইয়ের জিনিসগুলো যে ভালো লাগছে আমার শুনে আরো ভালো লাগে। তোমরা সবাই ভালো। আমাদের সব থেকে ভালো লাগছে যে আমাদের সিম্পলিসিটিটা তোমাদের ভালো লাগছে, এটা জেনে আমাদের আরো ভালো লাগছে বলো। কারণ আজকের দিনে তো অনেকে সিম্পলিসিটি পছন্দ করে না গো। আমাদের এই একটা বিষয় নিয়ে অনেক দোনমনে ছিলাম, মানে ইউটিউবে চ্যানেল শুরু করার সময় অনেক 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 দোনমনে কাটিয়েছি যে আমরা যেরকম সিম্পলিসিটি মেনটেন করি, আমরা যেরকম সিম্পল লাইফস্টাইল আমাদের, হ্যাঁ, লোকে কতটা এই জিনিসটা Accept করবে। মানে আজকের দিনে দাঁড়িয়ে অ্যাকসেপ্ট করবে, এটা ভীষণ রকমের একটা ভাবিয়েছে আমাদেরকে। তারপর ভেবে দেখলাম যে ডিসাইড করলাম যে ঠিক আছে একবার শুরু করেই দেখি না। পারমিতা কালকে কমেন্টে বলেছো যে আমাকে সামনে পেলে তুমি জড়িয়ে ধরবে, আমিও ঠিক তাই করবো। দেখো আমার মা বলতো কারোর হাত ধরলে, কাউকে আলিঙ্গন করলে তার ভেতরে ভালোবাসাটা ফিল করা যায়, মানে সেটা সত্যিই না ফেক এটা নাকি বোঝা যায়। সেটা আমিও ফিল করি। যখন কলকাতায় যাব বা তোমরা আমার এখানে এলে দেখলে সবার আগে জড়িয়ে ধরবো। আমি খুব ভালোবাসি তোমাদেরকে। কারণ তোমরা আমাদেরকে খুব ভালোবাসো, তাই। সত্যি ভাবিনি, একদমও ভাবিনি। এই তোমরা যে কজন আমাদেরকে কমেন্ট করো আমরা হতেই খুশি। মানে আরে ইউজ টু হয়ে গেছি আমরা। তোমরা কখন লিখবে, আমরা কখন তোমাদেরকে রিপ্লাই দেব। তারপরে আবার লিখে মনে শান্তি আসে না। কালকে সোমা দিদিভাই যেরকম বলেছে, সোমা দিদিভাইয়ের ভিডিওতে, সত্যি লিখতে বসলে অনেক কিছু, কিন্তু সবসময় তো লিখে প্রকাশ করা যায় না। তখন সৌরভ বলে তার থেকে তুমি ব্লগে বলে দেবে। তাই আমি ওই বলতে বলতে কত বড় ব্লগ হয়ে যায়। এটাও আরেকটা কারণ আমাদের ব্লগ বড় হওয়ার। অনেক কিছু বলা, সবসময় তো লিখে লিখে বলতে পারি না। তুমি বড় পিসগুলো নাও, তুমি মাছ ভালোবাসো, ও মাছ ভালোবাসে। দেবকে দিয়েছি বড়। হ্যাঁ, বাবু দেখ খেয়ে ঝাল হয়েছে কিনা, একটু তেল তেল বানিয়েছি জানো আজকে, ভালো আছে বাবা? দারুণ। আমি মাছ খেতে খুবই ভালোবাসি, এরা খাবে না। আমি এক পিস রেখে দেবো, রাত্রেবেলা আমি খাবো, এদেরকে অন্য কিছু বানিয়ে দেবো। ডিম ডিম বানিয়ে দেবো রাত্রে। দারুণ হয়েছে, হয়েছে না? এক্সেলেন্ট হয়েছে। অনলাইনে আনলে কি হয়, অল্প করেও আনা যায়। দোকানে গেলে পুরো মাছটা নিয়ে আসলে, তাই না, অত এরা তো খায় না দুজনে। আগে সকালে ওদেরকে বাসি লুচি আর সুজি দিয়েছিলাম, ভাল লাগে। হ্যাঁ, ওটা আমি শুট করতে ভুলে গেছি গো। লুচিগুলোকে একটু গরম করে দিয়েছিলাম, তখন সত্যিই ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত ছিলাম, ওই ব্যস্ততার মধ্যেই ভুলে গেছি। খেয়ে নিয়েছি। একটু তাড়াতাড়ি হয়েও যায় এই মাছের ঝোলটা।
মাছ ফ্রেশ হলে গন্ধতেই বোঝা যায়, তাই না বলো? আমি যেরকম মাছের পোকা সেরকমই মাছ থেকে দূরে যায়। আমি অন্য জিনিসের হ্যাঁ, ও শুধু মাটন, চিকেন এইসব। মাছ খেলে বুদ্ধি হয়, জানো? ওটা তোমার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে মাটন খেলে হয়। দেবু আজকে ভিডিও এন্ড করার আগে, মানে ব্লগটা এন্ড করার আগে বেবুর পোয়েমটা শোনা হয়, পোয়েট্রিটা বলেছে। এখন তো হবে না, এখন একটু ব্যস্ত, পড়তে বসবে, এই জন্য ঝটপট করছে। পড়ানো শেষ, 11:15 বাজে। কিছু করার নেই, করবো। আচ্ছা, আর দুপুরবেলায় বলা হয়েছিল তোমাদেরকে যে বেবোর যে পোয়েমটা লিখেছিল সেটা পড়ে শোনাবে। এটা ক্লাস 6 না ক্লাস 7-এ 7 তখনকার ও লিখেছিল এই আমার জিনিসটা। এটা ল্যাপটপেই ছিল পোয়েমটা, ওয়ার্ডে সেভ করা, তো ওইখান থেকে এখন পড়বো বলে প্রিন্ট দেবু আউট যা করলাম। লেখে আমার সব ল্যাপটপেই থাকে এগুলো, যা লিখি, গল্প লিখলে সেটাও ওইখানেই থাকে, পোয়েম কেন, লিখলে হাতে তো সেটাও। লেখে না? হ্যাঁ, তো পর দেখি হ্যাঁ, এবার। না আমি আগে একটু একটু বলে দিই পোয়েমটার বিষয়ে। এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা হচ্ছে বেসড অন ট্রু ইভেন্টস। আর আমি যদি বলতে চাই, এটা হচ্ছে আমি আমার নিজের ওপিনিয়ন থ্রু দ্য পোয়েম আমি এক্সপ্রেস করেছি। তো সেটা নামটা শুনলেই বুঝতে পারবে। তো শুরু করি বাবা। হ্যাঁ, ওপিনিয়ন তোমার বলো। না, তুমি হ্যাঁ, মানে আমার অবজারভেশন বলা যেতে পারে, এটা আমার অবজারভেশন প্লাস একটা মানে Experience. হ্যাঁ একটা মানে হোপফুল সলিউশনও আছে এন্ডের দিকে সেই অবজারভেশনের জন্য। তো পোয়েমের নামটা হচ্ছে ওয়াই ইজ লাইফ সো হার্ড ফর মি। শুরু করি, হ্যাঁ। May it be today or tomorrow, life shows me sorrow. When hardships are to be faced, I feel myself getting chased. Oh, why, God? Why can't I live free? Why is life so hard for me? Whether it is day or night, it's with the world I try to fight. When people cheat me and my parents, it feels like crossing an endless fence. Does being an honest person mean this to be? Why is life so hard for me? When the trusted ones deceive us, it feels like tumbling in a cliff falling bus. Seeing unjust, unlovingness, and selfishness, I think humans are heartless. Then why quiet is he? Why is life so hard for me? God says parents are the ones to have faith in. Then why, God, I still see my father weeping? God says parents do for the good of their children. Then why, God, for them my father is a burden? Does the goodness of my father is the reason to be? Why is life so hard for me? People fight for positions in family, said a philosopher. Maybe that's the reason my father is less loved than his younger. All I see is just one person getting everything. I wish to ask, why is my father missing? The younger one is closer, I see. Why is life so hard for me? My mother lost the ones who loved her the most. She still finds those parents in her dreams, I suppose. Each of the lost one owns a chamber in her heart, as she was the youngest one in the chart. Why did she lose the ones whose daughter she was meant to be? Why is life so hard for me? Though having limitless conspiracies, it's my mother who convinces my father to look far upon overseas. Facing and inspiring to face every hurdle. Why do some people think my mother is a piece of rubble? My mother is never made stress free. Why is life so hard for me? Few months ago, my father's younger had a daughter. I was given the corner place in the room thereafter. Although they had no value for me actually, after that, life has become for me chilly.
I now find mine and my parents a way out of this family. Why is life so hard for me? But sometimes I think God has a time for everything. May it be the formation of butterflies or lightning. He closes one door, opens 1,000. Nothing in this world misses his judgment. Sad times in life are meant to be. Maybe life is not so hard for me. I know he will find me and my parents a way out. For him to know this thing, we will not have to shout. He will judge everybody for the purpose, as nothing misses his eye. He will not give us another reason to sigh. After the judgment is done with just and our shackled lives are free, I know life will never be hard for me. আমি যেটা ফিল করেছি আমি সেটা এখানে এক্সপ্রেস পোয়েমে ও করেছি। লিখেছে ওই রকমই, ও স্টোরিও লেখে এরকমই। মানে যেটা আমি দেখেছি, যেটা অবজার্ভ করেছি সেটা আমার বিগিনিং পার্ট অফ দ্য পোয়েম, আর যেটা আমি হোপ করি, যেটা আমি বিলিভ করি সেটা হচ্ছে লাস্ট পার্ট অফ দ্য পোয়েম। এন্ড কারণ ভগবানই সব, বলো। আমার সব কিছু এরাই। এই যে আমার মেয়ে, যেখানে আমি বসে আছি, আমি অনলাইন ক্লাস নিচ্ছিলাম বলে এই যে এখানে চলে এসে এখানেই ঘুমাচ্ছে। এত এত একটা সুন্দর পোয়েম লিখেছো, কোনো রিয়াকশন না, টিয়াকশন ও কিছু নেই? সুন্দর ঘুমাচ্ছে গো, সুন্দর পোয়েম শুনে সুন্দর ঘুমাচ্ছে একদম নাক ডেকে। আবার একটু লাস্টে টুক 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 করে নে। ও উঠে পড়েছো, পোয়েম শেষ হয়ে গেছে? ও আচ্ছা, ভাইয়াকে বলো আর একটা পোয়েম শোনাতে। এই শোনাও, ঘুমাবে রে। এটা আমার ফার্স্ট এভার রিটেন পোয়েম। আর শুধু এটাই না, আরও আরও এরকম পোয়েম আছে। তোমাদের যদি এটা ভাল লাগে তো আমি অন্যগুলোও শোনাবো, যদি তোমরা শুনতে চাও। সেটা মানে একটু, মানে কী বলবো মা, আমি একটু লজ্জা পাই ওটাকে বলতে, কারণ মানে ভীষণ বড় পোয়েমগুলো। এটা ও আসলে একটুখানি অনেক বড়। হ্যাঁ, আমি ওরকম ওই সনেট টাইপের লিখি না যে 14 লাইন্স একটা পুরো জিনিস বুঝিয়ে দিলাম, ওরকম না। আমার অ্যাটলিস্ট মানে 30 to 40 লাইন্স মিনিমাম ওরকম। এটা poem কিন্তু হয়। তারও বেশি। হ্যাঁ, এটা 60 লাইন্সের পোয়েম। এখানে 10 খানা প্যারাগ্রাফ আছে, 6 লাইন্স ইচ। আর সরি, প্যারাগ্রাফ বলছি, আমি কারেক্ট করিনি, এটা স্ট্যান্ডা হবে। 10 খানা স্ট্যান্ডা উইথ 6 লাইন্স ইচ। মানে আমাদের ব্লগও যেরকম হ্যাঁ। বড়, আমি ওটাই বলতে যাবো এক্ষুনি, আমাদের ব্লগও যেরকম বড় আমার পোয়েমও সেরকমই বড়। যাক, আশা করি ভালো লেগেছে তোমাদের বেবর লেখা পোয়েম। আর ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন দিন, নতুন ব্লগে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। আর আমাদের ব্লগ যদি আজকেই কেউ প্রথম দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, আবার ফেরত আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।